সাল 1599। তখন ইউরোপে মশলার দাম ছিল সোনার মতো। লবঙ্গ, জায়ফল, গোলমরিচ এগুলির জন্য ইউরোপ পাগল হয়েছিল। তখন লন্ডনের কিছু ধনী ব্যবসায়ী একত্রিত হয় আর তারা সিদ্ধান্ত নেয় আমরা পূর্ব দেশে গিয়ে ব্যবসা করব। এবং তারা গভর্নর অ্যান্ড কোম্পানি অব মার্চেন্টস অব লন্ডন ট্রেডিং ইন্টু দ্য ইস্ট ইন্ডিজ নামে একটি ট্রেডিং কোম্পানি খোলে। শুরুতে প্রায় 2 থেকে 250 জন বিনিয়োগকারী সেখানে টাকা দেয়। প্রথম দিকে মূলধন ছিল প্রায় 68,000 পাউন্ড। এরপর 13ই ফেব্রুয়ারি 1601 সালে উলহুইচ বন্দর থেকে তারা প্রথম সাউথ এশিয়ার স্পাইস আইল্যান্ডের সুমাত্রা দ্বীপে পৌঁছায়। কিন্তু সেখানে তখন স্প্যানিশ, পর্তুগিজ আর ডাচ ব্যবসায়ীরা ব্যবসা করছিল। সময়ের সাথে সাথে ডাচ ব্যবসায়ীরা অনেক শক্তিশালী হয়ে ওঠে আর সে সময় ব্যবসায়ীদের কাছে নিজস্ব আর্মিও থাকতো আর তাদের আর্মিরা খুব শক্তিশালী ছিল। তারা যে কোনো সময় যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত থাকতো। তাদের তুলনায় ইংরেজ ব্যবসায়ীদের পুঁজি অনেক কম ছিল আর তাদের আর্মি অনেক দুর্বল ছিল। তাই তারা কম প্রতিযোগিতামূলক জায়গা খুঁজতে থাকে আর তখন তাদের নজর ভারতের দিকে পড়ে। কারণ তখন ভারত ছিল বস্ত্র, নীল, হীরা ও কৃষি পণ্যে সমৃদ্ধ এক অর্থনৈতিক শক্তি, যার বাজারে প্রবেশ করা মানেই ছিল বিপুল লাভের সম্ভাবনা। তাই 1608 সালে ইংরেজ নাবিকরা ইন্ডিয়াতে আসে আর আজকের দিনের গুজরাটের সুরাট উপকূলে পৌঁছায়। কিন্তু তখন ভারত ছিল মুঘল সাম্রাজ্যের অধীনে। তাই জাহাজের ক্যাপ্টেন উইলিয়াম হকিংস সুরাটে পৌঁছে বুঝতে পারে মুঘলদের অনুমতি ছাড়া ব্যবসা করা সম্ভব নয়। তাই উইলিয়াম হকিংস সুরাট থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মুঘল রাজধানী আগ্রায় যান সম্রাট জাহাঙ্গীরের দরবারে বাণিজ্যের অনুমতি চাইতে। কিন্তু জাহাঙ্গীর তাদের অনুমতি দেয়নি, কেননা তখন সুরাটে পর্তুগিজ ব্যবসায়ীরা ছিল আর তাদের সাথে মুঘলদের খুব সুন্দর সম্পর্ক ছিল। তাই জাহাঙ্গীর চায়নি পর্তুগিজদের কোনো প্রতিযোগী আসুক। অবশেষে 1611 সালে তারা অন্ধ্রপ্রদেশের মাছলিপাত নামের রাজা তাদের অনুমতি দেয়। ধীরে ধীরে ইংরেজ ব্যবসায়ীরা নিজেদের অবস্থান মজবুত করতে থাকে ভারতীয় উপমহাদেশে। কিন্তু সেখানে আগে থেকেই পর্তুগিজ ও ডাচ ব্যবসায়ীরা ছিল। ফলে ইউরোপীয় শক্তিগুলির মধ্যে প্রতিযোগিতা ও সংঘর্ষ শুরু হয়। 23 নভেম্বর 1612 সাল ইংরেজ ইস্ট কোম্পানি আবার সুরাট উপকূলে আসে। পর্তুগিজরা তখন চাইছিল না ইংরেজরা সেখানে ব্যবসা করুক। ফলে গুজরাটের সুয়ালি উপকূলে দুই ইউরোপীয় শক্তিগুলির মধ্যে এক নৌযুদ্ধ শুরু হয়, যা ইতিহাসে ব্যাটেল অফ সুয়ালি নামে পরিচিত। যুদ্ধে পর্তুগিজরা পরাজিত হয়। এই জয়ের ফলে মুঘল সম্রাট জাহাঙ্গীর বুঝতে পারেন যে ইংরেজদের শক্তিশালী নৌবাহিনী রয়েছে এবং তারা সমুদ্রপথ রক্ষা করতে সক্ষম। এর ফলেই 11 জানুয়ারি 1613 সালে ইংরেজরা সুরাটে ফ্যাক্টরি স্থাপনের অনুমতি পায়। কিন্তু এই অনুমতি ছিল অস্থায়ী। তাই ভবিষ্যতে বাণিজ্য নিরাপদ ও স্থায়ী করার জন্য ইংরেজদের আরও উচ্চ স্তরের কূটনৈতিক স্বীকৃতির প্রয়োজন হয়। এই উদ্দেশ্যেই 1615 সালে ইংল্যান্ডের রাজা জেমস তার দূত থমাস রোউকে মুঘল দরবারে পাঠান। আর স্যার থমাস রোউ এমন একটি কাজ করে দেখায় যেটা হকিংস করতে পারেনি। তিনি অনেক বড় উপহার নিয়ে যায় জাহাঙ্গীরের দরবারে আর তাকে খুশি করার চেষ্টা করে। আর জাহাঙ্গীর একটা আদেশ দেয় যেখানে বলা হয় ইংলিশ ব্যবসায়ীরা সুরাটে স্থায়ীভাবে ফ্যাক্টরি খুলতে পারবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতের বিভিন্ন স্থানে ফ্যাক্টরি স্থাপন করে, যেমন মাদ্রাজ, আহমেদাবাদ, বোম্বে, আগ্রা, পাটনা। তারা মূলত তুলা, নীল, রেশম, লবণ ইত্যাদির ব্যবসা করত। পরে আফিম ও চায়ের ব্যবসাও শুরু করে। এই সব শহরে ইংরেজ ফ্যাক্টরি গড়ে ওঠার ফলে সেখানে অর্থনৈতিক কাজকর্মও বাড়তে থাকে। অনেক দেশি বিদেশি ব্যবসায়ীরা সেখানে আসতে থাকে। ধীরে ধীরে ইংরেজরা বাণিজ্যে প্রভাবশালী হয়ে ওঠে এবং কিছু ক্ষেত্রে একচেটিয়া অবস্থান তৈরি করতে থাকে। এখন পর্যন্ত ইংরেজরা ভারতের পশ্চিম ও দক্ষিণ পূর্ব উপকূলে ছোট অংশে তাদের ফ্যাক্টরি চালাচ্ছিল। কিন্তু তারা চাইছিল মুঘল শাসিত সমস্ত অঞ্চলে ব্যবসা করার, বিশেষ করে পূর্ব ভারতের বাংলা অঞ্চলে। তখন বাংলা অর্থাৎ আজকের বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা ছিল ভারতের অন্যতম সমৃদ্ধ অঞ্চল। বাংলা তখন বাণিজ্যিকভাবে খুব সফল ছিল। কিন্তু ইংরেজদের লোভ অনেক বড় ছিল। তারা শুধু ব্যবসা করতে চাইতো না, রাজনৈতিক শক্তিও চেয়েছিল। কারণ রাজনৈতিক ক্ষমতা থাকলে তারা সহজে ব্যবসা করতে পারবে। ফলে ইংরেজরা তাদের রাজা দ্বিতীয় চার্লসের কাছে যান এবং তাদের ক্ষমতা বাড়ানোর জন্য অনুমতি চায়। 1670 সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস
ইংরেজদের অধিকার দেয় জমি দখল করার, দুর্গের ওপর নিয়ন্ত্রণ, মুদ্রা প্রণয়নের অধিকার, আদালত চালানোর অধিকার আর নিজস্ব সেনাবাহিনী গড়ার অধিকার। 1682 সালে ইংলিশ ইস্ট কোম্পানির প্রতিনিধিরা তৎকালীন বাংলার মুঘল গভর্নর শায়েস্তা খানের কাছে যান। তখন বাংলায় কিছু সময় ধরে তারা ব্যবসা করছিল, কিন্তু স্থায়ী ছিল না। সেই সময় মুঘল সম্রাট ঔরঙ্গজেব ছিলেন। তিনি যখন এই অনুরোধ শোনেন তখন মনে করেন এতগুলি ফ্যাক্টরি করার পরেও শান্তিতে নেই, আরও ফ্যাক্টরি করতে চাইছে, তাই তিনি তাদেরকে বারণ করে দেয়। তখন ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন জোজিয়া চাইল্ড। বাংলায় ফ্যাক্টরির অনুমতি না দেওয়ায় মুঘলদের বিরুদ্ধে 1686 সালে যুদ্ধ শুরু করে দেয়। এই যুদ্ধ ইতিহাসে অ্যাংলো মুঘল ওয়ার নামে পরিচিত। যুদ্ধে ইংরেজরা ভেবেছিল তাদের নৌবাহিনী ও সেনাশক্তি যথেষ্ট, কিন্তু মুঘলদের তখন সৈন্য ছিল প্রায় 5 লাখ আর ইংরেজদের প্রায় 2 থেকে 3 হাজার। তাই মুঘলরা একতরফায় এই যুদ্ধ জিতে যায় আর তাদের অনেক ফ্যাক্টরি দখল করে নেয় ও ব্যবসা বন্ধ করে দেয়। জোজিয়া চাইল্ড শেষ পর্যন্ত ঔরঙ্গজেবের কাছে ক্ষমা চায়। ঔরঙ্গজেব তাকে ক্ষমা করে দেয়, কিন্তু তাদের উপর একটা জরিমানা বসায় প্রায় 1,50,000 টাকা। সেই সময়ের 1,50,000 মানে আজকের দিনের প্রায় 40 কোটি টাকা। এই জরিমানার পরে তাদের ফ্যাক্টরি আবার ফিরিয়ে দেওয়া হয় ও ব্যবসার অনুমতিও দেওয়া হয়। ইংরেজ ব্যবসায়ীরা বাইরে থেকে শান্তভাবে ব্যবসা করছিল, কিন্তু ভেতরে ভেতরে তারা বাংলায় স্থায়ীভাবে শক্ত ঘাঁটি গড়ার সঠিক সময়ের অপেক্ষা করছিল। সেই সুযোগ আসে 1707 সালে, যখন সম্রাট ঔরঙ্গজেব পরলোক গমন করে। ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে। উত্তরাধিকার নিয়ে সম্রাটদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। কেন্দ্রীয় শক্তি দুর্বল হয়ে যায়। এই সুযোগে বিভিন্ন অঞ্চলের নবাব, সুবাদার, জমিদার নিজেদের অঞ্চলের ক্ষমতা বাড়াতে থাকে। বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ সহ অনেক প্রদেশ স্বনির্ভর হতে থাকে। যদিও তখন তারা মুঘলদের অধীনে ছিল, কিন্তু সেটাও ছিল নামমাত্র। এই সময়ে ভারতের বিভিন্ন আঞ্চলিক শক্তি মাথা তুলে দাঁড়ায়। যদিও কয়েক বছর আগেই মারাঠা সাম্রাজ্য এসেছিল ভারতীয় উপমহাদেশে, আর মারাঠারা ঔরঙ্গজেবের সময়েও মুঘলদের জন্য বিপদ ছিল। 1680 থেকে 1758 সালের মধ্যে মারাঠা আর মুঘলদের মধ্যে অনেকগুলো যুদ্ধ হয়েছিল, কিন্তু ঔরঙ্গজেবের মৃত্যুর পর সহজেই মুঘলদের সৈন্যদের হারায় আর তাদের কিছু এলাকা দখল করে নেয়। আর মারাঠারা তাদের এলাকা উত্তর ভারতে বিস্তার করে। তারপর কিছু বছর পর আফগান শাসক আহমদ শাহ দুররানি মুঘল অঞ্চলে আক্রমণ করে। মুঘল সৈন্য রাজপুত আর শিখদের সঙ্গে মিলে আহমদ শাহ দুররানিকে হারিয়ে দেয়, কিন্তু মুঘল সাম্রাজ্যে অর্থনৈতিক সমস্যা দেখা যায়। মুঘল সাম্রাজ্য যখন ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছিল, ঠিক তখনই ইংলিশ ইস্ট কোম্পানি চুপচাপ নিজেদের শক্তি বাড়াচ্ছিল। তারা নতুন প্রযুক্তি ও কারখানায় বিনিয়োগ করছিল, গ্রেট ব্রিটেন থেকে আরও সৈন্য আনছিল এবং নিজেদের ব্যক্তিগত সেনাবাহিনীকে শক্তিশালী করছিল। শুধু তাই নয়, স্থানীয় ভারতীয়দেরও প্রশিক্ষণ দিয়ে সেই সেনাবাহিনীতে যুক্ত করা হচ্ছিল। এই ভারতীয় সৈন্যদের বলা হতো সেপাহী। এদিকে মুঘল দরবারে যখন একের পর এক সম্রাট আসছিল আর যাচ্ছিল, এই অস্থির সময়কে কাজে লাগিয়ে ইংলিশ ইস্ট কোম্পানি নতুন সম্রাটদের উপর চাপ সৃষ্টি করছিল, তাদের সাথে আলোচনা করছিল, এমনকি রাজনৈতিক কৌশলও ব্যবহার করছিল। তাদের মূল লক্ষ্য ছিল বাংলায় বাধাহীনভাবে বাণিজ্যের অনুমতি পাওয়া। অবশেষে 1717 সালে মুঘল সম্রাট ফারুক সিয়ার একটি ফরমান জারি করেন, বাংলায় ইংলিশ ইস্ট কোম্পানি করমুক্তভাবে বাণিজ্য করতে পারবে। কোম্পানির জন্য এটি ছিল এক বিশাল বিজয়। এই মুহূর্ত থেকে বাংলায় তাদের প্রভাব দ্রুত বাড়তে থাকে। বিশেষ সুবিধা পাওয়ার পর ইংলিশ ইস্ট কোম্পানি বাংলায় বিপুল লাভ করছিল। তাদের উপর আর মুঘলদের কোনো কর বসছিল না। আগে যেখানে ব্যবসার লাভের একটা অংশ সম্রাটদের ধনভাণ্ডারে যেত, এখন সেই টাকা ইংলিশ ইস্ট কোম্পানির হাতে যাচ্ছিল। ফলে দরবারের আয় কমতে শুরু করলো। কয়েক মাস পর বাংলার নবাব হিসেবে ক্ষমতায় আসেন মুর্শিদ কুলি খান। তিনি আগে মুঘল প্রশাসনের একজন সুবাদার ছিলেন। বাংলার দায়িত্ব নেওয়ার পর তিনি দেখলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দস্তকের অপব্যবহার করছে এবং কর না দিয়ে বিশাল লাভ করছে। মুর্শিদ কুলি খান স্পষ্ট জানিয়ে দেন, বাংলায় ব্যবসা করতে হলে কর দিতে হবে। কোম্পানির কর্মকর্তারা পাল্টা যুক্তি দেয়, আমরা তো সম্রাটের ফরমান অনুযায়ী ব্যবসা করছি, আমাদের থেকে কর চাওয়া অন্যায়। এখান থেকেই উত্তেজনা বাড়তে শুরু করে। কোম্পানি বুঝতে পারল শুধু ব্যবসা করে লাভ হবে না, নিজেদের স্বার্থ রক্ষা করতে হলে স্থায়ী রাজনীতি ও ক্ষমতার খেলায় জড়াতে হবে। এটাই ছিল সেই মোড়।
যেখান থেকে ব্যবসায়ী কোম্পানি ধীরে ধীরে রাজনৈতিক শক্তিতে রূপ নিতে শুরু করে। মুঘল সাম্রাজ্য যখন দুর্বল হয়ে পড়ছিল, তখন ইউরোপের বিভিন্ন শক্তি ভারতীয় উপমহাদেশে এসে ব্যবসা শুরু করে। ডাচ, ড্যানিশ এবং বিশেষ করে ফরাসিরা এখানে বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলে। ফরাসিরা তখন দ্রুত নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করে দক্ষিণ ভারতের পন্ডিচেরি এবং বাংলায় চন্দ্রনগরে 1700 দশকের মধ্যে ব্রিটিশ ও ফরাসিরাই উপমহাদেশের প্রধান দুই ইউরোপীয় শক্তিতে পরিণত হয়। জোসেফ ফ্রান্সুয়েস ডুপ্লিস ভারতের গভর্নর জেনারেল ছিলেন। তিনি চেয়েছিলেন ভারতে একটি ফরাসি সাম্রাজ্য গড়ে তুলতে, কিন্তু ব্রিটিশ ও ফরাসিদের শত্রুতা ছিল গভীর। তারা ইউরোপে যুদ্ধ করেছে, উত্তর আমেরিকায় যুদ্ধ করেছে, আর সেই সংঘর্ষের প্রভাব এসে পড়ে ভারতেও। 1746 থেকে 1763 পর্যন্ত দক্ষিণ ভারতে যে ধারাবাহিক যুদ্ধ হয় তা ইতিহাসে পরিচিত কার্নাটিক ওয়ার্স নামে। এই যুদ্ধে শেষ পর্যন্ত ব্রিটিশরা বিজয়ী হয়। ফরাসিরা তাদের রাজনৈতিক প্রভাব হারায় এবং কার্যত কেবল চন্দ্রনগরের মতো কয়েকটি এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়ে। 1756 সালে বাংলার নতুন নবাব হন সিরাজউদ্দৌলা। অনেক দিন ধরেই ইংলিশ ইস্ট কোম্পানি বাংলার নবাবদের কর্তৃত্ব অমান্য করছিল। তিনি তার সেনাবাহিনী নিয়ে কলকাতার দিকে অগ্রসর হন এবং কোম্পানির ঘাঁটি ফোর্ট উইলিয়ামে আক্রমণ করেন। শোনা যায় অনেক ব্রিটিশদের জেলে ঢোকায়, আর তাদের ভেতরে অনেক ব্রিটিশ মারা যায়। এই ঘটনাকে পরে ব্রিটিশরা নাম দেয় ব্ল্যাক হোল অফ কলকাতা। জন জেফানিয়া হলওয়েল দাবি করেছিলেন যে প্রায় 146 জন বন্দীকে প্রায় 18 ফুট ইন্টু 14 ফুট আকারের একটি ছোট কক্ষে আটকে রাখা হয়েছিল। তার বর্ণনা অনুযায়ী পরদিন সকালে মাত্র 23 জন জীবিত বের হয়। অনেক গবেষকের মতে এত ছোট একটি ঘরে 140 জনের বেশি মানুষ রাখা বাস্তবিকভাবে অত্যন্ত কঠিন। আধুনিক ইতিহাসবিদরা কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘরের প্রকৃত আকার কত ছিল? সত্যি কতজন বন্দী ছিল? মৃতের সংখ্যা কি অতিরঞ্জিত হয়েছিল? ঘটনাটি রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার করা হয়েছিল কিনা? ব্ল্যাক হোল ঘটনার পর ব্রিটিশরা সিদ্ধান্ত নেয় সিরাজউদ্দৌলাকে সরাতেই হবে। এই সময় বাংলার দরবারে অনেকেই সিরাজের বিরোধী ছিলেন। সবচেয়ে প্রভাবশালী ছিলেন ধনী ব্যাংকার পরিবার জগৎ শেঠ, যারা নবাবদের দরবারে বিশাল প্রভাব রাখত। আর ছিলেন নবাবের সেনাপতি মীর জাফর, যে নিজেই বাংলার নবাব হতে চেয়েছিল। রবার্ট ক্লাইভ বুঝেছিলেন সরাসরি যুদ্ধ দিয়ে নয়, ভিতরে ষড়যন্ত্র দিয়ে জেতা যাবে। তিনি জগৎ শেঠ ও মীর জাফরের সাথে গোপন চুক্তি করেন। শর্ত ছিল যুদ্ধে সাহায্য করলে মীর জাফরকে বাংলার নবাব বানানো হবে। সিরাজউদ্দৌলা এই ষড়যন্ত্রের আভাস পান, তাই তিনি ব্রিটিশদের প্রতিদ্বন্দ্বী ফরাসিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত সিরাজের সেনাবাহিনী প্রায় 50,000 ও কিছু ফরাসি সৈন্য নিয়ে 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ শুরু হয়। ব্রিটিশদের ছিল প্রায় 3000 সৈন্য, কিন্তু যুদ্ধক্ষেত্রে মীর জাফর ও তার অনুগত বাহিনী নিষ্ক্রিয় থাকে। এই বিশ্বাসঘাতকতার ফলেই সিরাজউদ্দৌলা পরাজিত হন। পলাশির পর ব্রিটিশরা তাদের কথা অনুযায়ী মীর জাফরকে বাংলার নবাব বানায়, কিন্তু তিনি ছিলেন কার্যত এক পাপেট নবাব। আসল ক্ষমতা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। ফরাসিদের অবস্থাও দুর্বল হয়ে পড়ে। চন্দ্রনগরে যে একটি মাত্র ঘাঁটি ছিল সেটিও ব্রিটিশরা দখল করে নেয়। এরপর থেকে ব্রিটিশরা বাংলার ওপর সরাসরি না হলেও রাজনৈতিক নিয়ন্ত্রণ পেতে শুরু করে। নবাব ছিলেন, কিন্তু সিদ্ধান্তের ক্ষমতা ছিল কোম্পানির হাতে। পলাশির পর মীর জাফর নবাব হন, কিন্তু তিনি ব্রিটিশদের ক্রমাগত অর্থ দিতে দিতে দুর্বল হয়ে পড়েন। ব্রিটিশদের চাহিদা তার পক্ষে মেটানো কঠিন হয়ে যায়। তাই মীর জাফর ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে যায় আর আলোচনা করে যে কোনো প্রকারে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হারিয়ে তাদের তাড়িয়ে দেওয়ার। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বুঝতে পারে, তখন মীর জাফরকে নবাব থেকে সরিয়ে দেয় আর তার জামাই মীর কাসেমকে বাংলার নবাব বানান। মীর কাসেমও অসহ্য হয়ে যাচ্ছিল এবং তিনি ব্রিটিশদের শুল্কমুক্ত বাণিজ্যের সুবিধা বাতিল করেন। এই সিদ্ধান্তে সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মীর কাসেমের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কোম্পানি তখন অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। মীর কাসেম পরাজিত হন। তারপর ব্রিটিশরা আবার মীর জাফরকে নবাব বানান। মীর কাসেম বুঝতে পারেন একা লড়াই করা সম্ভব নয়, তাই তিনি অযোধ্যার নবাব সিরাজউদ্দৌলার কাছে যায় আর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে জোট বাঁধেন। আর 1764 সালে আবার ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ শুরু করে দেয়, যেটা ইতিহাসে বক্সারের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধেও ব্রিটিশরা জয়ী হয়। বক্সারের যুদ্ধের পর ভারতের যে সমস্ত স্বদেশী রাজা ছিল তারা বুঝতে পেরেছিল যে ইংরেজদের শক্তিশালী আর্মি আছে
আর ইংরেজরা বক্সারের যুদ্ধের পর কয়েকটি কৌশল ব্যবহার করে পুরো ভারতে তাদের সাম্রাজ্য বিস্তার করে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সাবসিডিয়ারি অ্যালায়েন্স পদ্ধতি। লর্ড ওয়েলেসলি এই পদ্ধতি স্থাপন করেছিল। এই ব্যবস্থায় প্রধান শর্তগুলো ছিল, দেশীয় শাসক নিজেদের স্বাধীন সেনাবাহিনী রাখতে পারবে না, তার হয়ে কোম্পানির একটি সেনাবাহিনী থাকবে। সেই সেনাবাহিনীর খরচ শাসককেই দিতে হবে। কোনো বিদেশি শক্তির সঙ্গে কোম্পানির অনুমতি ছাড়া সম্পর্ক রাখা যাবে না। ব্রিটিশ রেসিডেন্ট রাজদরবারে উপস্থিত থাকবে। শাসকদের কাছে এটি আকর্ষণীয় মনে হয়, কারণ বাইরের আক্রমণ থেকে সুরক্ষা পাওয়া যেত। কিন্তু বাস্তবে এটি ছিল অত্যন্ত একটি কৌশলী ফাঁদ। দেশীয় রাজ্যগুলোর নিজস্ব সেনা না থাকায় তারা বিদ্রোহ করতে পারত না। শাসকের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করা যেত। টাকা দিতে না পারলে তাদের ভূখণ্ডের অংশ কেড়ে নেওয়া হতো। রেসিডেন্টদের মাধ্যমে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা হতো। এভাবে ধীরে ধীরে ইংরেজরা ভারতে তাদের সাম্রাজ্য বিস্তার করে।